বন্ধুরা কেমন আছো? নিশ্চয় ভালো আছো। আজ আমি তোমাদের একাদশ দ্বাদশ শ্রেণীর হিসাব বিজ্ঞান প্রথম পত্রের অ্যাসাইনমেন্ট সমস্যা সমাধান করে দিচ্ছি। চলো আমরা মূল বিষয়ে যাই। এটি করার আগে তোমাদের কিছু বিষয় বুঝতে হবে। আর এর সম্পূর্ণ বিষয়টি আমি আমার ব্যাংক সমন্বয় বিবরণীতে আমি দেখিয়েছি। তারপর আমি একটু এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করব, তারপর আমরা প্রশ্নের সমাধান করব। ব্যাংকের মতো হতে হবে, অর্থাৎ ব্যাংকে অনুসরণ করতে হবে কখন? যখন প্রশ্নে থাকবে নগদ দান বই অনুযায়ী মোতাবেক ব্যাংক জমানো উদ্বৃত্ত অথবা পাস বই ব্যাংক বিবরণী অনুযায়ী জমা থেকে উত্তোলন ডেবিট উদ্বৃত্ত। মানে প্রশ্ন দুইভাবে থাকতে পারে, নগদ দান বই অনুযায়ী মোতাবেক ব্যাংক জমা উদ্বৃত্ত, অথবা থাকতে পারে পাস বই বা ব্যাংক বিবরণী অনুযায়ী জমাতিরিক্ত উত্তোলন। এই ধরনের প্রশ্নের যদি থাকে দেওয়া, তাহলে তোমরা সবসময় ব্যাংকের মতো হতে পারো, অর্থাৎ ব্যাংককে অনুসরণ করবে, অর্থাৎ ব্যাংক যা করবে তা তোমাকে করতে হবে। এই কথাটা মনে রাখবা। তারপরে দ্বিতীয় বিষয়টি হচ্ছে পাস বই বা ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক ব্যালেন্স ক্রেডিট উদ্বৃত্ত। ঠিক আছে, এই কথাটা যদি প্রশ্নে দেওয়া থাকে, অথবা নগদান বই অনুযায়ী ব্যাংক জমাতিরিক্ত উত্তোলন, এটি যদি দেওয়া থাকে, তাহলে তোমরা সব সময় নগদান বই যা করবে ব্যাংক তাই করতে হবে। অর্থাৎ নগদান বই অনুসারে ব্যাংকের পরিবর্তন করতে হবে, অর্থাৎ ব্যাংক পাস বইয়ের পরিবর্তন করতে হবে। এই কথাটা সবসময় মনে রাখবা। ঠিক আছে, এখন এখানে দুইটা বিষয় নিয়ে আমি একটু কথা বলছি। দেখো, আমরা নগদান বই এবং পাস বই, এই দুইটা বই মূলত, এই দুইটা বইয়ের মধ্যে যেমন আমরা নগদান বইতে টাকা আসলে আমরা কি করি? ডেবিট করি সেটাকে। আবার টাকা যদি চলে যায়, তাহলে আমরা সেটাকে কি করি? ক্রেডিট করি। টাকা আসলে ডেবিট করি, অর্থাৎ প্লাস করি, আর টাকা গেলে ক্রেডিট করি, অর্থাৎ মাইনাস করি। এইটা নগদের বেলায়, নগদান বইয়ের বেলায় এটা ঘটবে। ঠিক আছে, ঠিক পাস বইয়ের বেলায় বা ব্যাংকের বেলায় ঘটবে কিন্তু তার বিপরীতটা। সবসময় মনে রাখবা, ব্যাংকের বেলায় ঘটবে তার বিপরীতটা। টাকা গেলে ডেবিট করে, অর্থাৎ ব্যাংকে মাইনাস করতে হয়, আর টাকা জমা হলে ব্যাংকে কী করতে হয়? ক্রেডিট করতে হয়, অর্থাৎ প্লাস করতে হয়। অর্থাৎ আমি যে টাকাটা ব্যাংকে জমা দেই, এটা কিন্তু ব্যাংক আমার কাছে দায়বদ্ধ, কিন্তু এই জন্য ব্যাংক এটাকে কি করে? ক্রেডিট করে দেয়। অর্থাৎ জমা হলে ক্রেডিট করে, আর টাকা চলে গেলে সেটা ডেবিট করে ব্যাংক। সবসময় মনে রাখবে এই কথাটা। নগদান বইয়ের ঠিক উল্টাটা হয় ব্যাংকে। চলো আমরা প্রশ্নটা দেখি। আমি এখানে শুধু প্রশ্নটাকে তুলছি, কিন্তু তো অ্যাসাইনমেন্ট সম্পর্কে তোমরা তো জানো, তোমাদের কাছে যেহেতু অ্যাসাইনমেন্ট আছে, পুরোটা আমি লিখি নাই। এর কারণ হচ্ছে যে এটা লিখতে অনেক সময় লাগে। ঠিক আছে, তাই এখানে একটা জিনিস তোমরা দেখো যে কতে কি বলা হয়েছে। কতে বলা হয়েছে যে উল্লিখিত লেনদেন থেকে গড়মিল কারণ বর্ণনা করো। দেখো, উল্লিখিত লেনদেন থেকে গড়মিলের কারণ বর্ণনা করো। এটা হচ্ছে একটা থিওরিক্যাল প্রশ্নের অ্যান্সার। কেমন? এটা তোমরা তোমাদের হিসাব বিজ্ঞান বইয়ের প্রথম পত্রে এই প্রশ্নের অ্যান্সারটা পেয়ে যাবে। এটা আমি লিখি না, কারণ এটা প্রথম পত্রে বইতে মধ্যে এটা দেওয়া আছে। ঠিক আছে, এখন আসো আমরা দ্বিতীয় প্রশ্ন, অর্থাৎ খ এবং গ, এই দুটো প্রশ্নের সমাধান করব। আর প্রথম প্রশ্নের সমাধানটা তোমরা তোমাদের বই থেকে লিখে নিও। এখানে বলছে উপযুক্ত তথ্যের আলোকে প্রচলিত পদ্ধতির একটি ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করো। কিন্তু এখানে কিছু ইনফরমেশন দিয়ে দিছে ওদের, অর্থাৎ বিষয়বস্তু নির্দেশনা দিয়ে দিছে। খ নাম্বারটা করতে হবে প্রচলিত ছক অনুযায়ী। আমরা প্রচলিত ছক বলতে একক জের পদ্ধতিটিকে বুঝি। কেমন? আর গতে বলা হয়েছে উপযুক্ত তথ্যের আলোকে সংশোধিত জের পদ্ধতিতে একটি ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করতে হবে। অর্থাৎ সংশোধনী জের পদ্ধতি, অর্থাৎ উভয় জের পদ্ধতিতে এই অঙ্কটা করতে হবে। চলো আমরা খ এর অ্যান্সারটা করি। এখানে বলা হয়েছিল যে আমাদের ব্যাংক জমার উদ্বৃত্ত, অর্থাৎ নগদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত 48,600।
ঠিক আছে, এই যে আমরা লিখলাম, আমরা কাকে ফলো করব? ব্যাংককে ফলো করব। ঠিক আছে, আমরা নগদানকে চেঞ্জ করব, নগদান বইকে চেঞ্জ করব ব্যাংককে অনুসরণ করে, এই কথাটা মনে রাখবা। চলো, চেক ইস্যু করা হয়েছে কিন্তু ব্যাংক কর্তৃক ডেবিট হয়নি, অর্থাৎ পাওনাদারকে আমি টাকা দিয়ে দিছি, অর্থাৎ আমার নগদান বই থেকে আমি কমাই দিছি, কিন্তু ব্যাংক সেটা কমায় নাই, অর্থাৎ ডেবিট করে নাই। ডেবিট মানে ব্যাংকে কমানো। ঠিক আছে, ব্যাংক কমায় নাই, তাহলে যেহেতু ব্যাংক কমায় নাই, তাহলে আমি কি করব? আমি তো কমাই দিছি, ব্যাংক কি কমাইছে? ধরো তোমার ডান হাতকে ব্যাংক ধরো, বা হাতকে নগদান বই ধরো, অর্থাৎ এখানে ব্যাংক কমায় নাই কিন্তু আমি কমাই দিছি, তাহলে এখন আমাকে কি করতে হবে? আমাকে আবার বাড়াই দিতে হবে, কারণ কি ব্যাংক যেটা করবে আমাকে সেটা করতে হবে। তাহলে আমি ব্যাংকে অনুসরণ করে আমার নগদ টাকায় বাড়াই দিতে হবে। তাহলে দেখো কি করছি আমি, ইস্যুকৃত চেক যা ব্যাংক কর্তৃক ডেবিট করা হয়নি, তাহলে আমি আমার নগদান বইতে এটাকে বাড়াই দিছি। ঠিক আছে, চলো দ্বিতীয় প্রশ্নে, আদায়ের জন্য ৮৫০০ টাকা চেক ব্যাংকে জমা দেওয়া হয়েছে কিন্তু ব্যাংক বিবরণীতে এখনো লেখা হয়নি। দেখো, আমি কোনো দেনাদারের কাছ থেকে আমি টাকা পাবো, সেটা ৮৫০০ টাকা আমি জমা দিছি ব্যাংকে, তাহলে আমি কি করছি? আমার নগদান বইকে বাড়াই দিছি, কিন্তু অপরদিকে ব্যাংক সে টাকাটা বাড়ায় নাই, অর্থাৎ সে আদায়ই করে নাই, তাহলে বাড়বে কীভাবে? ব্যাংক বাড়ায় নাই কিন্তু আমি বাড়াই দিছি, তাহলে আমাকে কি করতে হবে? ব্যাংকের সমান হইতে হইলে আমি যেহেতু বেড়ে গেছে, আমার বাঁ হাত বেড়ে গেছে কিন্তু ডান হাত যে ব্যাংক সেই জায়গায় আছে, তাহলে সেই ব্যালেন্সটা আমাকে আবার কমাই দিতে হবে। যদি আমি ব্যাংকের সমপর্যায়ে যেতে হলে আমার নগদের টাকাটা কমাই দিতে হবে, তাহলে আমি কি করব? এখানে নগদের টাকাটা কমাই দেব। দেখো, আদায়ের জন্য জমাকৃত চেক যা এখনো আদায় হয়নি ৮৫০০ টাকা, এখানে আমি কমিয়ে দিয়েছি। পরের প্রশ্নটা দেখো, অন্য একজন গ্রাহক কর্তৃক ইস্যুকৃত ১০৫০০ টাকার একটি চেক ব্যাংক ভুলবশত অর্থ হিসাবে ডেবিট করেছে। তাই এই যে ১০৫০০ টাকার চেকটা, এটা কার? এটা হচ্ছে অন্য একজন গ্রাহকের বা অন্য একজন মক্কেলের বা অন্য একজন ব্যক্তির। তার টাকাটা তার অ্যাকাউন্ট থেকে কমানোর কথা ছিল, কিন্তু ব্যাংক কী করছে? আমার অ্যাকাউন্ট থেকে কমাই দিছে। এটা ব্যাংক ভুল করছে, অ্যান্ড ব্যাংক যেহেতু ভুল করছে, ব্যাংক পরবর্তীতে এটা আবার ঠিক করে নেবে, এটা সমস্যা নাই। কিন্তু ব্যাংক যেহেতু কমাই দিছে আমার টাকাটা, তাহলে আমার এই ১০৫০০ টাকা কমাইতে হবে, কারণ কি আমার ব্যাংকের মতো হতে হবে। তাই আমি আমার ১০৫০০ টাকা আমি কি করব? কমিয়ে দেব। তা দেখো, অন্য একজন গ্রাহকের চেক ব্যাংক ভুলবশত ডেবিট করেছে, তাহলে আমি ১০৫০০ টাকা সেটা কমাই দিতে হবে আমাকে ব্যাংকের মতো হতে হলে। চলো তারপরে প্রশ্নটা, ব্যাংক লভ্যাংশ বাবদ আদায় করেছে ১০,০০০ টাকা। লভ্যাংশ আদায় করে দিয়েছে ব্যাংক ১০,০০০ টাকা, অর্থাৎ ব্যাংকের টাকা বেড়ে গেছে। আমার টাকা কি আমি বাড়াইছি? না, আমার টাকা আমি বাড়াই নাই, তাহলে আমার নগদ টাকাটা বাড়াই দিতে হবে। যদি ব্যাংকের সমান হতে হয়, তাহলে আমি কি করব? নগদ টাকাটা বাড়িয়ে দেব। দেখো আমরা কি করছি, ব্যাংক কর্তৃক লভ্যাংশ আদায় কত? ১০,০০০ টাকা আমি বাড়াই দিয়েছি, তাই তো, যোগ করে দিয়েছি। ঠিক আছে, অর্থাৎ ব্যাংক যেটা করবে সেটা আমাকে করতে হবে। পরের প্রশ্নটা বলা হয়েছে, ব্যাংক সার্ভিস চার্জ বাবদ ১৫০০ টাকা ডেবিট করেছে। ডেবিট মানে কি? কর্তন করা বা কমাই দিছে ব্যাংক। ব্যাংকের একটা সার্ভিস চার্জ ইয়ারলি দিতে হয়, প্রতি বছর দিতে হবে এটা, তা ব্যাংক এটা কমাই দিছে। এখন ব্যাংক যেহেতু কমাইছে, ব্যাংক আর আমি এক জায়গায়, অর্থাৎ নগদ এবং ব্যাংক একই জায়গায়, তা ব্যাংক কমে গেছে, অর্থাৎ ডান হাত কমে গেছে, বাঁ হাত কি কমছে? অর্থাৎ নগদ কি কমছে? কমে নাই, তাহলে নগদকে কমাই দিতে হবে। তাহলে আমরা কি করব? নগদ থেকে এই ১৫০০ টাকা আমরা বিয়োগ করে দেব। দেখো, ব্যাংক সার্ভিস চার্জ ডেবিট করেছে ১,৫০০ টাকা, অর্থাৎ ১৫০০ টাকা। ঠিক আছে, পরবর্তী প্রশ্নে আমরা যাই। একজন পাওনাদারকে ১২,০০০ টাকার একটি চেক ইস্যু করে ভুলে
নগদ বইতে 1200 টাকা লেখা হয়েছে, ভুলটা আমি করছি, মানে নগদান বইতে করা হয়েছে ভুলটা। আমার কমাই দেওয়ার কথা ছিল কত, এখানে কিন্তু ব্যাংকের কোনো বিষয় না, এটা কিন্তু আমার বিষয়। 12,000 টাকা কমানোর কথা ছিল, কিন্তু আমি ভুলে 1200 টাকা কমাইছি। তা আমি কত কম কমাইছি সেটা আমাকে বের করতে হবে। দেখো 12,000 থেকে 1200 টাকা বাদ দিলে এই 10,800 টাকা কি আমাকে কমাইতে হবে। তাই এই দেখো 10,800 টাকা আমি কমাইছি, ইস্যুকৃত চেক যা ভুলে নগদান বইতে লেখা হয়েছে 10,800 টাকা, সেটা আমাকে কমাইতে হয়েছে। কমানোর কথা কিন্তু ছিল 12,000 টাকা, কিন্তু কমাইছি আমি 1200 টাকা। তা 1200 টাকা তো অলরেডি কমাই ফেলাইছি, আরও কত কমাইতে হবে, এই 10,800 টাকা কমাইতে হবে। ঠিক আছে, তারপর আসো আদায়ের জন্য ব্যাংকে প্রেরিত প্রাপ্য বিল বাবদ ব্যাংক 51,000 টাকা আদায় করেছে, যা নগদানভুক্ত হয়নি। উক্ত বিলের লিখিত মূল্য ছিল 50,000 টাকা। ব্যাংক কিন্তু আদায় করছে কিন্তু 51,000 টাকা, আর লিখিত মূল্য ছিল 50,000 টাকা। আর বিষয়টা কি, এই যে 1,000 টাকা এখানে কিন্তু বেশি আদায় করে দিয়েছে ব্যাংক। এর কারণটা কি, কারণ কি এই 50,000 টাকায় হয়তো বা সুদ হয়েছিল, এই সুদ সহ হয়তো বা 51,000 টাকা সে আদায় করে দিছে। তাহলে ব্যাংক আদায় করছে, অর্থাৎ ব্যাংকের টাকা বেড়ে গেছে। আমি নগদান বইয়ের টাকা কি আমি বাড়াই নাই, তাহলে আমাকে কি করতে হবে, নগদান বইয়ের টাকাটা বাড়াইতে হবে। তাহলে দেখো আমি কি করেছি, ব্যাংক কর্তৃক প্রাপ্য বিল আদায় 51,000 টাকা, এটা আমি বাড়াই দিছি, দেখছো, যোগ করে দিছি। এখন কি করব আমরা, এই যোগগুলি, এই যেগুলি এখানে যোগের যে এন্ট্রিগুলি আছে সেগুলো আমরা সবগুলো যোগ করে এই যে 65,500 টাকা আমরা পাইছি। তাই নগদান বই মোতাবেক ব্যাংক যেমন উদ্বৃত্ত ছিল 48,600, এটার সাথে 65,500 আমরা যোগ করে 1,14,100 টাকা পেয়েছি। বিয়োগেরগুলো আমরা যোগ করে পেয়েছি কত, 31,300। এটা 1,14,100 টাকা থেকে এই 31,300 টাকা বিয়োগ করার পর যে ব্যালেন্স বের হবে সেটা হচ্ছে ব্যাংক বিবরণী মোতাবেক ব্যাংক যেমন উদ্বৃত্ত, এই টাকাটা। ঠিক আছে, এই টাকাটা হচ্ছে ব্যাংক বিবরণী মোতাবেক ব্যাংক যেমন উদ্বৃত্ত। আমরা ক্ষয়ের প্রশ্নের উত্তরটা আমরা দিয়েছি, অর্থাৎ প্রশ্নের সমাধানটা আমরা করে দিয়েছি। পরবর্তী প্রশ্ন সমাধান আমরা করব। পরবর্তী প্রশ্ন কি ছিল আমরা একটু দেখি। উপযুক্ত তথ্যের আলোকে সংশোধিত জের পদ্ধতিতে একটি ব্যাংক সমন্বয় বিবরণী করতে হবে। এই প্রশ্ন সম্পর্কে আমাদের নির্দেশনা দিয়েছে কি আমরা সেটা একটু দেখি। এটা আমি লিখি নাই, কিন্তু তোমাদের অ্যাসাইনমেন্টটা যেহেতু তোমাদের কাছে আছে তোমরা ওখান থেকে দেখে নিও। বলছে যে ক্ষয়ের ফলাফলের ভিত্তিতে করতে হবে এই গয়ের অ্যান্সারটা, অর্থাৎ গয়ের সমাধানটা আমরা ক্ষয়ের ভিত্তিতে করব। তাহলে এখানে বলা হয়েছে, একটু প্রশ্নটা আমি একটু বুঝাই দিই তোমাদেরকে আগে। উপযুক্ত তথ্যের আলোকে সংশোধিত জের, মানে সংশোধিত জের মানে কি, উভয় জের পদ্ধতি, এটা তোমাকে মনে রাখতে হবে। সংশোধিত জের পদ্ধতি হচ্ছে উভয় জের পদ্ধতি। আমরা এই পদ্ধতিতে অঙ্কটা করব। চলো আমরা নগদান বই মোতাবেক ব্যাংক যেমন উদ্বৃত্ত কত, 48,600 টাকা, আর আমরা ক্ষয়ের অ্যান্সারটা পেয়েছিলাম কত সেটা একটু দেখি, 82,800 টাকা পেয়েছিলাম। তো এইটা আমরা লিখব। এখানে একটা বিষয় তোমাদেরকে একটু বুঝতে হবে, এই ডান পাশে যে কলামটা আছে সেটা হচ্ছে ব্যাংকের, এটা হচ্ছে ব্যাংকের কলাম, এটা হচ্ছে নগদের কলাম, বাম পাশেরটা হচ্ছে নগদের কলাম। তা এই ব্যাংকের কলামকে আমরা ঠিক করব কাকে অনুসরণ করে, নগদকে অনুসরণ করে। ঠিক আছে, আর বাম পাশে যে কলামটা আছে সেটা হচ্ছে নগদান বইয়ের, এইটা আমরা ঠিক করব কাকে, ব্যাংকে ফলো করে। এই জিনিসটা তোমাকে ভালোভাবে বুঝতে হবে বিষয়টা। আসো আমরা প্রশ্নে যাই। চেক ইস্যু করা হয়েছে কিন্তু ব্যাংক কর্তৃক ডেবিট হয়নি, এই কথাটা তোমাকে বুঝতে হবে কিভাবে। দেখো চেক ইস্যু করছি মানে নগদ কাজটা করে দিছি, কিন্তু
পরের কাজটা করার কথা ছিল ব্যাংকের, কিন্তু ব্যাংক করে নাই। অর্থাৎ এখানে উভয়ের পদ্ধতিতে অঙ্কগুলি করতে হবে এইভাবে, যে কাজটা করে নেই তার কাজটা করতে হবে, আর যে কাজটা করেছে তাকে করতে হবে না, সে তো করেই দিয়েছে, কিন্তু যে করেনি তাকে করতে হবে। তাহলে এখানে চেক ইস্যু করা হয়েছে কিন্তু ব্যাংক কর্তৃক ডেবিট হয়নি। অর্থাৎ আমি চেক ইস্যু করে দিয়েছি, অর্থাৎ পাওনাদারকে আমি চেক দিয়ে দিছি, আমি আমার নগদান কমাই দিছি, কিন্তু এই টাকাটা পাওনাদার সে ব্যাংকে জমা দেয়নি, অর্থাৎ ব্যাংক সেটা কমায় নাই। তাহলে ব্যাংকের কি করতে হবে? কমাইতে হবে। ঠিক আছে, তা দেখো আমরা বিয়োগ দিয়ে লিখেছি ইস্যুকৃত চেক যা ব্যাংক কর্তৃক ডেবিট করা হয়নি 4,500 টাকা, এটা আমরা বিয়োগ করে দেব। যেহেতু আমরা কাকে ফলো করব? নগদকে ফলো করব। কেন? এটা কে ফলো করবে? ব্যাংক ফলো করবে নগদকে, কারণ ডান পাশেটা হচ্ছে ব্যাংকের কলাম আর বাম পাশেটা হচ্ছে নগদানের কলাম। যে কাজটা করে নেই তাকে করতে হবে, এটা সবসময় মনে রাখবা। পরবর্তী প্রশ্ন আমরা যাই, দেখি কি বলছে। আদায়ের জন্য 8,500 টাকা চেক ব্যাংকে জমা দেওয়া হয়েছে, কিন্তু ব্যাংক বিবরণীতে এখনো লেখা হয়নি। মানে আমি আদায়ের জন্য ব্যাংকে জমা দিছি অলরেডি চেকটা, কিন্তু ব্যাংক সেই টাকাটা কি করে নাই, অর্থাৎ সেটা ক্রেডিট করে নাই, মানে জমা করে নাই, মানে সে আদায় করে দেয়নি এটা। তাহলে আমি আমার কাজটা করছি কিন্তু ব্যাংকের কাজটা করে নাই, তাহলে ব্যাংকের কাজটা করতে হবে। তো চলো ব্যাংক কী করবে? ব্যাংকের বাড়াইতে হবে। দেখো, আদায় এর জন্য জমাকৃত চেক যা এখনো আদায় হয়নি, অর্থাৎ ব্যাংক আদায় করে দেয় নাই। কত টাকা? 8,500 টাকা। এটা যোগ করতে হবে, কারণ কি এটা ব্যাংকের কাজ। আমার কাজটা আমি তো করে দিয়েছি, কিন্তু ব্যাংকের কাজটা ব্যাংক করেনি, তাই ব্যাংকের কাজটা ব্যাংকের করতে হবে। পরবর্তী প্রশ্নটা আমরা যাই, কি বলছে। অন্য একজন গ্রাহক কর্তৃক ইস্যুকৃত 10,500 টাকার একটি চেক ব্যাংক ভুলবশত অর্থ হিসেবে ডেবিট করেছে। মানে কাজটা ব্যাংক করছে কিন্তু আমি করি নাই, যদিও এটা ভুল, এটা ব্যাংক পরবর্তীতে এটাকে ঠিক করে দেবে, এটা সমস্যা নেই, কিন্তু যেহেতু ব্যাংক কাজটা করছে আমি করি নাই, তাই ব্যাংক কী করছে? ডেবিট করছে, মানে ব্যাংক কমাই দিছে আমার অ্যাকাউন্ট থেকে টাকাটা, তাহলে আমিও আমার অ্যাকাউন্ট থেকে কমাই দেবো, তাই না? দেখো, তাহলে আমি 10,500 টাকা কমাই দেবো। দেখো, অন্য একজন গ্রাহকের চেক ব্যাংক ভুলবশত ডেবিট করেছে, 10,500 টাকা ভুলবশত সে ডেবিট করে দিছে। ঠিক আছে, তা আমাকে কি করতে হবে? আমাকে বিয়োগ করে দিতে হবে, যেহেতু ব্যাংক করছে বিয়োগ, আমাকে বিয়োগ করতে হবে। কারণ কি, এই যে বাঁ পাশের কলামটা, এটা কার কলাম? এটা হচ্ছে নগদানের কলাম। এই নগদান কাকে ফলো করবে? ব্যাংকে। আর ডান পাশের কলামটা কার? ব্যাংকের। এটা কাকে ফলো করবে? সে নগদকে ফলো করবে। বোঝা গেছে? তারপর পরের প্রশ্নটা দেখো, ব্যাংক লভ্যাংশ বাবদ আদায় করেছে 10,000 টাকা। ব্যাংক আদায় করছে 10,000 টাকা, তা ওর কাজটা তো ও করেই দিছে, ব্যাংক তো ব্যাংকের কাজ করছে, কিন্তু আমি আমার কাজ করছি? করিনি, আমি বাড়াই নাই। ব্যাংক লভ্যাংশ আদায় করছে, অর্থাৎ ব্যাংকের টাকা বেড়ে গেছে, কিন্তু আমার নগদের টাকা বাড়িনি, আমাকে বাড়াইতে হবে, তা আমি বাড়াই দেই। ব্যাংক কর্তৃক লভ্যাংশ আদায় কত? 10,000 টাকা। দেখছো, আমি যোগ করে দিছি, আমি বাড়াইয়া দিয়েছি। তারপরে প্রশ্নটা আমরা দেখি কি বলছে। ব্যাংক সার্ভিস চার্জ বাবদ 1500 টাকা ডেবিট করেছে, অর্থাৎ কর্তন করা, ডেবিট করা, অর্থাৎ বিয়োগ করা একই জিনিস, একই বিষয়। তাই 1500 টাকা ব্যাংক কমাই দিচ্ছে, এটা তো ব্যাংকে অ্যানুয়াল চার্জ একটা দিতে হবে আমাদেরকে, তাই না? 1500 টাকা কমাইছে, তাহলে আমাকে কি করতে হবে? আমি কি নগদে কমাইছি? কমাই নাই, তাহলে আমাকে নগদে কমিয়ে দিতে হবে। তাহলে আমি কমিয়ে দিই, চলো। ব্যাংক সার্ভিস চার্জ ডেবিট করেছে 1500 টাকা, এটা আমি কমাই দিছি, ব্যাংক কমাইছে সেহেতু আমাকে কমাতে হবে। একজন পাওনাদারকে 12,000 টাকার একটি চেক ইস্যু করে ভুলে নগদ দান বইতে 1200 টাকা লেখা হয়েছে। একজন পাওনাদারকে 12,000 টাকার একটি চেক ইস্যু করে ভুলে নগদান বইতে 1200 টাকা লেখা হয়েছে, তাহলে আমি কত কম লিখছি?
আমি কম লিখছি, এই 12,000 টাকা থেকে যদি আমি 1200 টাকা কমাই দেই, যা আসবে রেজাল্ট সেটাই আমি কমাতে হবে, সেটাই আমার কমাতে হবে। দেখো তাহলে আমি কি করছি, এটা ব্যাংকের কোনো ভুল না, এটা আমার ভুল হয়েছিল। ইস্যুকৃত চেক যা ভুলে নগদান বইতে লেখা হয়েছে এই 10,000 টাকা, তাহলে আমার এটা কমাই দিতে হবে। কারণ কি ব্যাংকের তো আর সমস্যাটাই নেই, ব্যাংক তো 12,000 টাকা চেকেই কমাই দেবে, কিন্তু আমি তো কমাইছি মাত্র 1200 টাকা, তাহলে আমাকে আরও 10,800 টাকা কমাইতে হবে যদি ব্যাংকের সমান হতে হয়। তারপর আসো, আদায়ের জন্য ব্যাংক প্রেরিত প্রাপ্য বিল বাবদ ব্যাংক 51,000 টাকা আদায় করেছে যা নগদানভুক্ত হয়নি। উক্ত বিলের লিখিত মূল্য ছিল 50,000 টাকা। এটা আমি ক্ষয়ের মধ্যে এই ভিতরে এই অ্যান্সারটা দিয়েছি। অর্থাৎ 51,000 টাকা কেমনে হইল, সুদ সহ হয়েছে, আমরা ধরে নিলাম। এটা এখানে বলা হয়নি কি কারণে 51,000 টাকা সে আদায় করে দিছে, কিন্তু আমরা ধরে নিলাম এটা সুদ হয়েছিল 50,000 টাকা, উপরে 1,000 টাকা সুদ হয়েছিল, সেইটাই আসলে মূলত 51,000 টাকা ব্যাংক কি করছে, আদায় করে দিচ্ছে। তাহলে ব্যাংক আদায় করছে 51,000 টাকা, অর্থাৎ ব্যাংকের টাকা বেড়ে গেছে, কিন্তু আমার টাকা কি বাড়ছে, বাড়ে নাই। তাহলে আমার টাকা বাড়াইতে হবে, অর্থাৎ নগদান বইয়ের টাকাটা বাড়াতে হবে। চলো দেখি, এই যে ব্যাংক কর্তৃক প্রাপ্য বিল আদায় 51,000 টাকা আদায় করে দিচ্ছে ব্যাংক, তাহলে আমাকে নগদান বইতে আমাকে এটাকে বাড়াইতে হবে। যেহেতু ব্যাংকের টাকা বাড়ছে, আমার টাকা বাড়েনি, তাই আমার টাকা বাড়াইতে হবে। এখন দেখো এখানে বিষয় হচ্ছে উভয়ের পদ্ধতির বিষয় হচ্ছে দুই পক্ষ মিলতে হবে, কিন্তু এই নগদান বইয়ের আর ব্যাংক বইয়ের এই দুইটা ব্যালেন্স তোমাকে মিলতে হবে, না মিললে কিন্তু অঙ্ক হবে না। 10,000 51,000 টাকা এই দুইটা যোগ করলে হয় 61,000 টাকা। যেহেতু এই 48,600 এটা ছিল আগের ব্যালেন্স, ব্যাংক যেমন উদ্বৃত্ত ছিল, আর এখন হয়েছে এই দুইটা মিলে 61,000, এই দুইটা যোগ করলে হয় 1,09,600 টাকা। এটা থেকে বিয়োগ যাবে এই তিনটা এন্ট্রিগুলোকে যোগ করব, যোগ করলে যে ফল আসবে সেটা হচ্ছে 22,800 টাকা। এটা আমি এই 1,09,600 টাকা থেকে এই 22,800 টাকা বিয়োগ করা দেওয়ার পরে 86,800 টাকা দাঁড়ায়। এটি হচ্ছে নগদান বইয়ের কলামের ব্যালেন্স। এখন ব্যাংকের ব্যালেন্সটা আমরা দেখি, 82,800 টাকা, এখানে একটা ছিল এন্ট্রি 8,500 টাকা, এটা যোগ করলে 91,300 টাকা, এটা থেকে বিয়োগ করবো আমরা 4,500 টাকা। এখন ব্যালেন্স দাঁড়ায় 86,800 টাকা। তাহলে দুই পক্ষ আমার মিলে গেছে, তাহলে আমার অঙ্কটা দাঁড়ায় নগদান বই মোতাবেক সংশোধিত ব্যাংক উদ্বৃত্ত 86,800 টাকা, আর ব্যাংক মোতাবেক সংশোধিত ব্যাংক উদ্বৃত্ত 86,800 টাকা। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমার অঙ্কের দুই পাশেই জের মিলে গেছে, তাহলে আমরা বুঝতে পেরেছি আমার অঙ্কটা শুদ্ধ হয়েছে। বন্ধুরা, আজকে এই পর্যন্ত ভিডিওটি শেষ করছি। পরবর্তী ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। তোমরা আমার পরবর্তী ভিডিওগুলি দেখো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।